Hey guys, what is up and welcome back to another unboxing video. If you don't know Bengali language then don't worry, I will give you subtitles. আজকের ভিডিওতে আমরা আনবক্সিং এবং রিভিউ করব LGর 68VQ মনিটরের। যদিও বা কিছুদিন আগে এর একটা রিফ্রেশ ভার্সন বেরিয়ে গেছে যার নাম হচ্ছে 22K600M। এই নতুন মডেল এবং এই মনিটরটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। এই মনিটরটা 60 হার্টজের এবং নতুন যে ভার্সনটা বেরিয়েছে সেটা আউট অফ দ্য বক্স 75 রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। যদিও বা এই মনিটরটাকে তুমি 75 রিফ্রেশ রেটে চালাতে পারো ফ্রিসিং অন করে। তো যাই হোক, সেটা আউট অফ দ্য বক্স সাপোর্ট করে। এবং আরেকটা যে মেন পার্থক্য সেটা হচ্ছে এর মধ্যে VGA, DVI এবং HDMI এই তিনটে পোর্টই সাপোর্ট করে। কিন্তু এর যে নতুন ভার্সন তাতে DVI-D পোর্টটা নেই, তার জায়গায় একটা এক্সট্রা HDMI আছে, মানে তাতে দুটো HDMI এবং একটা VGA পোর্ট আছে। এবং আরেকটা পার্থক্য সেটা হচ্ছে স্ট্যান্ড। অনেকে কমপ্লেন করেছিল যে এই মনিটরের স্ট্যান্ডটা অতটা স্টেবল নয়, বাট এর যে রিফ্রেশড ভার্সন তার মধ্যে সেই প্রবলেমটাকে পুরোপুরি ফিক্সড করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে রিভিউয়ের ক্ষেত্রে আমি যে কটা পয়েন্ট আলোচনা করব সেই কটা এই মনিটরটা এবং এর যে রিফ্রেশ ভার্সন দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিওতে আমরা এই টপিকটাকে নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এই মনিটরটা এবং এর যে রিফ্রেশড ভার্সন দুটো মনিটরের লিঙ্কই আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা গিয়ে সেখান থেকে পারচেস করে নিতে পারো। যদি সম্ভব হয় তো এই রিফ্রেশড ভার্সনটাই কিনে নিতে পারো। তো যাই হোক, সবচেয়ে প্রথমে তোমরা একটা আনবক্সিং দেখে নাও। যদিও বা আমি এখানে উল্টো দিক থেকে আনবক্সিং স্টার্ট করেছি, তোমরা যখন আনবক্সিং করবে তখন দেখে নেবে একটা ছুরির লোগোতে থাকবে যার নিচে লেখা থাকবে ওপেন হিয়ার। তোমরা সেই দিক থেকে আনবক্সিং স্টার্ট করবে। উল্টো দিক থেকে আনবক্সিং করলে কিছুই হবে না, তোমরা ডিসপ্লেটা আগে পাবে এবং লাস্টে বাদবাকি অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেন ডিসপ্লে, যেটাকে আমি আপাতত সাইডে রাখছি। এর নিচে আরেকটা সেকশন আছে যার মধ্যে বাকি অ্যাক্সেসরিজগুলো দেয়া আছে। এটা হচ্ছে আমাদের মনিটরের স্ট্যান্ডের বেস। এইটাকে নিয়ে এখানে চেপে লাগিয়ে দিলেই তোমার মনিটরের স্ট্যান্ড রেডি। এবং এর পিছন দিকে একটা স্ক্রু থাকবে, সেই স্ক্রুটাকেও টাইট করে নিতে হবে। এখানে কিছু পেপার ওয়ার্ক আছে, এর মধ্যে ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড দেয়া আছে। এটা হচ্ছে এই মনিটরের সিডি, এটাকে তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। এটা হচ্ছে একটা ক্লিপ, এটা স্ট্যান্ডের সাথে এভাবে লেগে যাবে। এটা মেনলি ওয়্যার ম্যানেজমেন্টের জন্য দেয়া থাকে। এটা হচ্ছে HDMI কেবল, এটার লেন্থ হচ্ছে 1.5 মিটার। আর এটা হচ্ছে এই মনিটরের পাওয়ার সাপ্লাই। এবার আসছে আমরা আমাদের মেন ডিসপ্লেতে। এটা হচ্ছে 22 ইঞ্চ IPS প্যানেল, যেটা ম্যাট ফিনিশের সাথে আসে এবং এই কোণে IPS এর লোগো দেয়া আছে। এটা হচ্ছে ব্যাক প্যানেল। এখানে বাঁ দিক থেকে ডান দিকে আমি কানেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। সবচেয়ে প্রথমে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টর, তারপরে যেটা আছে সেটা হচ্ছে VGA, তারপরে হচ্ছে হেডফোন আউটপুট, তারপরে হচ্ছে DVI-D এবং লাস্টটা হচ্ছে HDMI। মনিটরের একদম নিচের দিকে এই জয়স্টিক কন্ট্রোলারটা দেয়া আছে। এটার সাহায্যে তুমি মনিটরের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ফ্রেসিং ইত্যাদি সমস্ত জিনিসকে কন্ট্রোল করতে পারবে। এবং এর যে ওপরের দিকে এই ত্রিভুজ পোর্শনটা আছে এটা স্ট্যান্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। এবার আসছি রিভিউ। এই মনিটরটা একটা IPS প্যানেলের মনিটর। যদি তুমি এই প্যানেলগুলো সম্বন্ধে না জানো তাহলে একদম ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। এই তিনটে প্যানেলের নির্দিষ্ট কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। যেমন যদি আমি পিকচার কোয়ালিটি বলি তাহলে পিকচার কোয়ালিটির দিক দিয়ে সবচেয়ে ভালো হচ্ছে IPS এবং সবচেয়ে খারাপ হচ্ছে TN প্যানেল, যার জন্য বেশিরভাগ ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার IPS প্যানেলের মনিটরকে বেশি প্রাধান্য দেয়। আবার অন্যদিকে যদি আমি রেসপন্স টাইমের কথা বলি তাহলে সবচেয়ে ভালো যে রেসপন্স টাইম সেটা পাওয়া যায় TN প্যানেলের ক্ষেত্রে। TN প্যানেলের যে রেসপন্স টাইম সেটা হচ্ছে 1 মিলিসেকেন্ড এবং IPS প্যানেলের যে রেসপন্স টাইম সেটা হচ্ছে 5 মিলিসেকেন্ড G2G মানে হচ্ছে গ্রে টু গ্রে। তাই জন্য বেশিরভাগ সময় যারা FPS গেম খেলে, মানে ধরো CSGO, ভ্যালোরেন্ট এরকম টাইপের যে গেমগুলো আছে সেই সব গেমগুলো যারা খেলে তারা বেশিরভাগ টাইমে TN প্যানেলকে প্রেফারেন্স দেয় শুধুমাত্র 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের জন্য। আবার অন্যদিকে যারা GTA, ফার ক্রাই বা উইচার টাইপের যে গেমগুলো আছে সেইগুলো খেলে তারা IPS প্যানেলকে বেশি প্রাধান্য দেয়, কারণ এইসব গেমের ক্ষেত্রে যে আশপাশের যে এনভায়রনমেন্ট সেটাকেই লোকে বেশি এনজয় করে, যার জন্য তারা ওইসব গেম খেলার জন্য IPS প্যানেলকে বেশি প্রাধান্য দেয়। আর এই যে IPS এবং TN এই দুটো প্যানেলের মাঝামাঝি জায়গায় থাকে VA প্যানেল। VA প্যানেলের যদি ভালো দিকের কথা বলি তাহলে তার যে কন্ট্রাস্ট রেশিও সেটা সবচেয়ে ভালো, এবং যদি আমি খারাপ দিকের কথা বলি তাহলে একটু ব্যাকলাইট ব্লিডিং হয় VA প্যানেলের ক্ষেত্রে।
তো যাই হোক, এটার ওপর যদি তুমি একটা ডিটেলস ভিডিও চাও তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি এর ওপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। সেকেন্ড যেই পয়েন্টটা এই মনিটরের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সারফেসটা। মনিটরে দুটো টাইপের সারফেস পাওয়া যায়, একটা হচ্ছে গ্লসি আর একটা হচ্ছে ম্যাটি। গ্লসি সারফেসের একটা খুব বড় প্রবলেম হচ্ছে যখন তার উপরে লাইট পড়ে সেটা আয়না হয়ে যায়, মানে লিটারালি তুমি তোমার মুখটাকে দেখতে পারবে সেই স্ক্রিনের মধ্যে। কিন্তু যদি সারফেসটা ম্যাটি হয় তাহলে লাইটটা অত বেশি রিফ্লেক্ট করে না। আমার ঘরে এখন 5টা লাইট জ্বলছে এবং তুমি বুঝতেই পারছো এই দুটোর মধ্যে কোনো একটাও স্ক্রিন রিফ্লেক্ট করছে না, যেহেতু দুটোই ম্যাটি আইপিএস প্যানেল। আমি যতটা জানি এই প্রাইস পয়েন্টের মধ্যে এলজি একমাত্র ম্যাটি আইপিএস প্যানেল প্রোভাইড করে, আর অন্যান্য ব্র্যান্ডগুলো এই দামের মধ্যে গ্লসি আইপিএস প্যানেল দিয়ে থাকে, যেটা আমার কাছে খুব ভালো পয়েন্ট এই মনিটরটাকে কেনার জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে এই মনিটরটা প্রি কালার ক্যালিব্রেটেড। এই কথাটার মানে হচ্ছে এই মনিটরটা যখনই তুমি কোনো গ্রাফিক্স কার্ডের সাথে বা কোনো মাদারবোর্ডের সাথে প্লাগ ইন করবে, তোমাকে নিজে থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গামা ইত্যাদি কিচ্ছু সেট করতে হবে না, এইটা আগে থেকেই সেট হয়েই এসছে। এই পয়েন্টের ক্ষেত্রে অনেকের একটা জিনিস ডাউট হতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার যে পিছনে যে ডিসপ্লেটা দেখছো ওইটাও একটা আইপিএস ডিসপ্লে এবং এলজিরই আইপিএস ডিসপ্লে, কিন্তু ওই যে ডিসপ্লেটা প্রি কালার ক্যালিব্রেটেড ছিল না, তাই জন্য ওই মনিটরটাকে প্লাগ ইন করার পরে আমাকে ওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গামা ইত্যাদি সমস্ত কিছুকে সেট করতে হয়েছে। এই জিনিসটা অনেকে বুঝতে পারবে না, কারণ তুমি যদি নিজে থেকে সমস্ত জিনিসকে সেট করতে চাও তাহলে তোমার একটা রেফারেন্স চাই। রেফারেন্স মানে তুমি কী করে বুঝবে যে কোনটা ভালো কোনটা খারাপ? তোমাকে হয় অনেকগুলো মনিটরকে দেখতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে এইটা তোমার পক্ষে ভালো বা খারাপ। সেই জন্য অনেকে জাস্ট প্লাগ ইন করে ইউজ করতে থাকে, যার জন্য এই যে কালার ক্যালিব্রেশনের ব্যাপারটা অনেকে বোঝে না। বাট এইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। যখন তুমি দুটো মনিটরকে পাশাপাশি রাখবে, যখন পিকচার কোয়ালিটি কম্পেয়ার করবে, তখন বুঝতে পারবে একটা কালার ক্যালিব্রেটেড আর একটা নন কালার ক্যালিব্রেটেড ডিসপ্লের মধ্যে পার্থক্য। যদিও বা যখন আমি এই মনিটরটাকে সেট করছিলাম, আমার পাশে একটা দামি আইপিএস প্যানেলের মনিটর ছিল, যেটাকে দেখে আমি এই পিছনের মনিটরটাকে সেট করে নিয়েছিলাম। সবার ক্ষেত্রে বাড়িতে একটা প্রি কালার ক্যালিব্রেটেড ডিসপ্লে নাও থাকতে পারে, সেই জন্য আগে থেকেই প্রি কালার ক্যালিব্রেটেড ডিসপ্লে তোমরা নিতে পারো। এবার আসছে এর কানেক্টার। মেনলি মনিটরের সাথে তোমার গ্রাফিক্স কার্ড বা মাদারবোর্ডকে কানেক্ট করার জন্য 4টে টাইপের পোর্ট থাকে। সবচেয়ে পুরানো ছিল ভিজিএ, তারপরে ডিভিআই, তারপরে হচ্ছে এইচডিএমআই এবং আরও যে অত্যাধুনিক সেটা হচ্ছে ডিসপ্লে পোর্ট। এই মনিটরের মধ্যে ডিসপ্লে পোর্ট ছাড়া অন্য 3টে পোর্টই অ্যাভেলেবেল। মানে তোমার কাছে যদি খুব পুরানো একটা মাদারবোর্ড থাকে, ধরে নিচ্ছি ইন্টেলের 2nd জেনারেশন অথবা 3rd জেনারেশন, যেখানে এইচডিএমআই পোর্ট অ্যাভেলেবেল নয়, সেই ক্ষেত্রেও তুমি ভিজিএ টু ভিজিএ এই মনিটরটাকে কানেক্ট করতে পারো, যেটা একটা ভালো দিক। যখনই তুমি একটা দামি মনিটর পারচেস করবে তখন দেখবে যে ভিজিএ পোর্ট তার মধ্যে অ্যাভেলেবেল থাকবে না। তাই জন্য যাদের কাছে খুব পুরানো মাদারবোর্ড আছে, মানে জাস্ট ভিজিএ পোর্ট আছে কিন্তু মনিটরে এইচডিএমআই আছে, তাদের ক্ষেত্রে সামান্য প্রবলেম হয়ে যায়, এক্সট্রা করে কানেক্টার বাই করতে হয়। কিন্তু তুমি যদি এই মনিটরটা পারচেস করো তাহলে তোমার কাছে পুরানো মাদারবোর্ড অথবা নতুন মাদারবোর্ড বা যাই থাক না কেন, তুমি এই মনিটরটাকে তোমার গ্রাফিক্স কার্ড অথবা মাদারবোর্ডের সাথে ইজিলি পেয়ার করে নিতে পারবে। এই মনিটরের সাথে যে তারটা দেওয়া থাকে সেটা এইচডিএমআই। তুমি যদি ভিজিএ দিয়ে কানেক্ট করতে চাও তাহলে তোমাকে আলাদা করে একটা ভিজিএ পোর্ট কিনে নিতে হবে। এবার হচ্ছে এই মনিটরের অনস্ক্রিন কন্ট্রোল। এই মনিটরের নিচে যেই জয়স্টিকটা আছে সেই জয়স্টিকটার সাহায্যে তুমি মনিটরের যাবতীয় সেটিংসগুলোকে কন্ট্রোল করতে পারবে। যেমন তুমি একবারে এই জয়স্টিকটা টাইপ করলে তোমার সামনে একটা অপশান চলে আসবে, সেই অপশানে গিয়ে তুমি এই মনিটরের পাশে একটা পপ আপ চলে আসবে। এই যে পপ আপ ডিসপ্লেটা এলো, এইখান থেকে তুমি এই মনিটরের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ফ্রিসিং সমস্ত কিছু অন অফ তোমার ইচ্ছা মতন করে নিতে পারবে। এবার আসছে এই মনিটরের সবচেয়ে বেস্ট পার্ট, এই মনিটরটা এএমডির ফ্রিসিং টেকনোলজিকে সাপোর্ট করে। তোমরা যদি না জেনে থাকো যে ফ্রিসিং টেকনোলজি কী, তাহলে আমি সেটাকে ইনশর্ট বুঝিয়ে দিচ্ছি। তোমার কাছে যদি একটা পাওয়ারফুল জিপিইউ থাকে যেটা তোমার মনিটরের রিফ্রেশ রেটের থেকে বেশি এফপিএস দিয়ে দেয়, তখন কি হয়, তোমার যে বাড়তি ফ্রেমগুলো সেগুলো তোমার মনিটর শো করতে পারে না। সেই বাড়তি ফ্রেমগুলোর জন্য মনিটরের রিফ্রেশের প্রবলেম হয়। মনিটরের হয়তো কিছু অংশ রিফ্রেশ হয়েছে এবং কিছু অংশ রিফ্রেশ হয়নি, তখন একটা লাইন দেখতে পাবো যেটাকে বলা হয় টিয়ারিং। তো এই যে টিয়ারিং প্রবলেম তখন জেনারেট হয়ে যাবে। এই টিয়ারিং প্রবলেমটা তুমি সলভ করার জন্য ভিসিঙ্ক অন করতে পারো। ভিসিঙ্ক অন করার ফলে কি হবে না, গ্রাফিক্স কার্ড তোমার মনিটরটা যত হার্টজের ততগুলোই ফ্রেম দেখাবে। প্রবলেম তখন অ্যারাইজ হবে যখন তোমার কাছে খুব পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড থাকবে না। ভিসিঙ্ক অন করার ফলে গ্রাফিক্স কার্ডে চাপ পড়বে, আর যখনই গ্রাফিক্স কার্ডে চাপ পড়বে তখন মেবি সেই গ্রাফিক্স কার্ডটা তোমার মনিটরের রিফ্রেশ রেটের যতগুলো ফ্রেম ততগুলো নাও দেখাতে পারে। তার মানে তোমার মনিটর যদি 60 হার্টজের হয়, হয়তো ভিসিঙ্ক অন করার পরে তোমার গ্রাফিক্স কার্ড 50 এফপিএস দিচ্ছে, তখন আবার একটা প্রবলেম অ্যারাইজ হবে, সেটা হচ্ছে স্টাটারিং। যদি তোমার কাছে ভালো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে ভিসিঙ্ক অন করার ফলে কোনো প্রবলেম হবে না, কারণ সেটা 60 এফপিএস দিয়ে দেবে। যদি তোমার কাছে ভালো গ্রাফিক্স কার্ড না থাকে তখন সেটা হয়তো 60 এফপিএস দিতে পারবে না, মনিটরের থেকেও তখন আবার কম এফপিএস জেনারেট করবে, তার মানে স্টাটারিং হবে। স্টাটারিংটা কি? স্টাটারিং হচ্ছে মনিটর 60 বার রিফ্রেশ হবেই। যদি 50টা ফ্রেম থাকে তাহলে 10 বার মনিটর ফলস রিফ্রেশ হবে।
এই যে তোমার স্টাটারিং অথবা টিয়ারিং, এই দুটো প্রবলেমকে ইজিলি সলভ করা যায় ফ্রি সিঙ্ক অথবা জি সিঙ্ককে অন করে। এনভিডিয়ার যে টেকনোলজি সেটা হচ্ছে জি সিঙ্ক, আর সেম টেকনোলজি যেটা এএমডির কাছে আছে সেটা হচ্ছে ফ্রি সিঙ্ক। এই মনিটরটা ফ্রি সিঙ্ক সাপোর্ট করে। ফ্রি সিঙ্ক কী করে, আর তোমার যখন কম এফপিএস দেবে তখন মনিটরের যে রিফ্রেশ রেট সেটা কমিয়ে আনবে। মানে তোমার যদি 50টা ফ্রেম দেখায় গ্রাফিক্স কার্ড, তাহলে তোমার মনিটর 50 বারই রিফ্রেশ হবে। যদি তার থেকে বেশি এফপিএস দিয়ে দেয় তাহলে তোমার মনিটরটা সামান্য বেশিবার রিফ্রেশ হবে। তার মানে এই নয় যে একটা 60 হার্টজের মনিটরকে তুমি 144 হার্টজে রিফ্রেশ করাতে পারবে, তারও একটা কিছু লিমিটেশান আছে। যেমন এই মনিটরটা 60 হার্টজের হওয়া সত্ত্বেও তোমার যদি একটু বেশি ফ্রেম দেয় তাহলে তখন সেই ক্ষেত্রে এটা 75 হার্টজে পরিণত হয়ে যাবে ফ্রি সিঙ্ক অন করার পরে। তোমার কাছে এএমডির যে কোনো গ্রাফিক্স কার্ড থাকলে তুমি ফ্রি সিঙ্ক অন করে ফ্রি সিঙ্কের মজা নিতে পারো। কিন্তু যদি তোমার কাছে একটা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড থাকে সেই ক্ষেত্রেও তুমি ফ্রি সিঙ্ককে অন করতে পারবে। তাই জন্য তোমার কাছে যদি লেটেস্ট এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তুমি ফ্রি সিঙ্ককে অন করে নিতে পারো। তোমার কাছে যদি একটা রাইজেনের এপিইউ থাকে তাহলে তোমার জন্য এটা বেস্ট অপশান, কারণ তার মধ্যে যে আইজিপিইউগুলো আছে সেগুলো অতটা পাওয়ারফুল নয়। একটু গ্রাফিক্স ডিমান্ডিং গেম খেললেই 30 থেকে 40 এফপিএস দিতে থাকবে, এবং একটু সামান্য পুরানো গেম খেললে সেটা 75 থেকে 90 এফপিএস পর্যন্ত দিয়ে দিতে পারে। তাই জন্য ফ্রি সিঙ্ক অন করে তুমি টিয়ারিং এবং স্টাটারিং এই দুটো ইস্যুকে অনেকটা সলভ করে নিতে পারবে। এছাড়াও এর মধ্যে অনেক স্পেসিফিকেশানস আছে যেগুলো বলা বাকি থাকে এবং যেগুলো আমার মতে অতটা ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি বলে দিলাম। যেমন ধরো কন্ট্রাস্ট রেশিও, এটা 1000:1 কন্ট্রাস্ট রেশিও প্রোভাইড করে, বাট এটাতে অনেকের কিছু যায় আসবে না, কারণ অনেকে এই জিনিসটা জানে না। কন্ট্রাস্ট রেশিও যদি তোমার ভালো চাই, মানে 3000:1 কন্ট্রাস্ট রেশিও চাই, তাহলে তোমার কোনো আইপিএস প্যানেল এতটা কন্ট্রাস্ট রেশিও দিতে পারবে না। সেই ক্ষেত্রে তোমাকে ভিএ প্যানেল দেখতে হবে। তাই জন্য আমি আর ডিটেলসে এর স্পেসিফিকেশান বলছি না। এবার আসছি কনক্লুশন। এই মনিটরের প্রাইস হচ্ছে 8,800 টাকা। কিছু কিছু ক্ষেত্রে এই মনিটরের দামটা প্রায় 10,000-এও চলে যায় যখন ডিমান্ড বেশি থাকে, আবার কখনো কখনো সেলে এটা 8,200 টাকাও পেয়ে যেতে পারো। যদি তোমার এই মনিটরটা পারচেস করতে হয় তাহলে এই মনিটরটাকে নিও না, এর যে লেটেস্ট ভার্সন বেরিয়েছে, মানে যেটা আগে আমি বলেছিলাম এই মডেলটাকে পারচেস করে নিতে পারো। কারণ এই মনিটরটা তুমি ফ্রি সিঙ্ক অন করলে তবেই 75 রিফ্রেশ রেট দেবে। সেই ক্ষেত্রে এর যে নতুন ভার্সন সেটাতে আউট অফ দ্য বক্স 75 রিফ্রেশ রেট দিয়ে দেয়। বাকি সমস্ত জিনিস প্রায় সেম, এবং এর যে লেটেস্ট ভার্সনটা আছে সেটার দাম হচ্ছে 8,600 টাকা, এবং দুটোর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই মনিটরের ডিসপ্লে সাইজ হচ্ছে 22 ইঞ্চ এবং এই মনিটরটা 1080p ফুল এইচডি। 1080pর জন্য যেটা সুইট স্পট সেটা হচ্ছে 22 ইঞ্চি, কারণ 24 অথবা 27 ইঞ্চের ক্ষেত্রে যে পিক্সেলের মধ্যে গ্যাপ সেটা বেড়ে যায়, যার জন্য যদি 1080p নাও তাহলে 22 ইঞ্চ হচ্ছে বেস্ট। সবচেয়ে বেশি তোমরা 24 ইঞ্চের দিকে যেতে পারো, বাট তার থেকে বেশি নেওয়ার দরকার নেই। এবার এর থেকে কম দামি মানে 7,500 টাকায়ও এলজি কোম্পানির 22 ইঞ্চ 1080p ফুল এইচডির 75 রিফ্রেশ রেটের একটা মনিটর পাওয়া যায়, বাট তার মধ্যে আর এর মধ্যে পার্থক্য আছে। অনেকে ভাববে যে আমি যদি 22 ইঞ্চ 1080p ফুল এইচডি মনিটর পেয়ে যাই তাহলে আমি কেন আরও 1,000 বা 1,500 টাকা এক্সট্রা খরচা করে এই মনিটরটা নেবো। কারণ এই যে মডেলটা তুমি দেখছো এই মডেলটাও 75 রিফ্রেশ রেটকে সাপোর্ট করে, বাট প্রি কালার ক্যালিব্রেটেড নয়। যদি তোমার শুধুমাত্র গেমিংয়ের দিকে ইন্টারেস্ট থাকে তাহলে এর যে কম দামি ভার্সনটা মানে 7,500 টাকায় যে ভার্সনটা পাওয়া যাচ্ছে এই ভার্সনটা নিতে পারো। কিন্তু যদি তুমি ভিডিও এডিটিং করতে চাও তাহলে প্লিজ আরও 1,000 অথবা 1,500 টাকা খরচা করে এই মডেলটা অথবা এর যে রিফ্রেশ মডেল সেই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারো। আই থিঙ্ক পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও এর থেকে আরেকটা কম দামি মনিটর আছে যেটা 75 রিফ্রেশ রেটকে সাপোর্ট করে, কিন্তু সেটা টিএন প্যানেল। সেটার দাম প্রায় 6,500 টাকার কাছাকাছি পড়ে। যদি তোমার কাছে বাজেট কম থাকে আর তোমার যদি ইচ্ছা শুধুমাত্র গেমিং তাহলে তুমি অবশ্যই সেই মনিটরটাকে দেখতে পারো, যার লিঙ্কও নিচে ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা নিচে কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর পিসি বিল্ড গেমিং অথবা ভিডিও এডিটিং রিলেটেড জিনিসে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এবং যদি ভিএ, টিএন এবং আইপিএস প্যানেলের মধ্যে কি পার্থক্য সেটা জানার ইচ্ছা থাকে তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি তার উপরে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, প্রতিবারের মতন আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ।